নুন প্রত্যেককে। চলো ফার্স্ট আমরা অ্যাভারেজের কিছু অঙ্ক করে নিই, দেন আমরা বোর্ডটা শেষ করব। ঠিক আছে, ফার্স্ট আমরা অ্যাভারেজের কিছু অঙ্ক করে নিই, দেন আমরা বোর্ডটা শেষ করব। চলো। আচ্ছা, কালকের একটা পিডিএফ আমি আগের দিনেরটা দিয়ে দিয়েছিলাম, সেটা আমি সকালবেলা আপডেট করে দিয়েছি। ঠিক আছে, একটা পিডিএফ যেটা আমি আগের দিনেরটা দিয়ে দিয়েছিলাম, ট্রেন প্রবলেমটা না করে টাইম এন্ড ডিস্টেন্সটা আবার রিপিট করে দিয়েছিলাম, আমি সেটা সকালে আপডেট করে দিয়েছি। নতুন যে মানে আগের দিনের যে অ্যাকচুয়াল পিডিএফটা সেটা। না বাপ্পা, হয়নি। কি রে ভাই, প্রবলেম হয়ে গেল। দাঁড়াও, চলো ফার্স্ট আমরা অ্যাভারেজটা করে আসি, এবং আশা করি তোমরা প্রত্যেকে এপিটা একবার দেখে এসেছো, আমাদের কিন্তু সেটা আজকে লাগবে। ঠিক আছে, হুম। সিজিএল এর ভালো পোস্ট পোস্ট নিয়ে ভিডিও করা আছে ভাই, পোস্ট নিয়ে ভিডিও করা আছে, কোন পোস্টে কলকাতায় বা চাকরি পেতে পারো বা কোন পোস্ট ভালো পোস্ট সেই নিয়ে ভিডিও করা আছে ভাই, আমার দেখে নিও। ওকে, চলো ভাই, তাহলে আমরা ধীরে ধীরে শুরু করি। চলো একদম বেসিক অঙ্ক দিয়ে ফার্স্টে শুরু করা যাক, একদম বেসিক অঙ্ক দিয়ে শুরু করা যাক। বলো এটার অ্যান্সার কি হবে? কালকে আমরা যা যা পড়েছি তার উপর বেস করে আমরা ফার্স্ট কয়েকটা অঙ্ক করে নিই। বলো এটার অ্যান্সার কি হবে? গুড নুন ভাই প্রত্যেককে। বলো এটার অ্যান্সার কি হবে? একদম কালকে যা কনসেপ্ট পড়েছি তার উপর বেস করে ফার্স্টে আমরা একদম পিওর ক্যালকুলেশন টাইপের কিছু অঙ্ক করে নিই, পিওর ক্যালকুলেশন টাইপের একদম বেসিক কিছু। বলো, কোনো অসুবিধা নেই অঙ্কন। আলাদা আলাদা করে গড় দিয়ে আছে, এটা কিন্তু পিওর ক্যালকুলেশন। হ্যাঁ, আমি ওটা আপডেট করে দিয়েছি পল্লবী। একটা অ্যান্সার পেয়েছি, চলো আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করি। এবিসি এর গড় 18 মানে টোটাল হয়ে গেল 3×18=54। সিডিই এর গড় 12 মানে টোটাল হয়ে গেল 3×12=36। ইএফ এর গড় 6.5 মানে টোটাল হয়ে গেল 13। ইসির গড় 3.5 মানে টোটাল হয়ে গেল 7। আমাকে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ বাই 6 করতে হবে, কারণ এদের সবার গড়। ওকে, তাহলে আমি এ প্লাস বি প্লাস সি জানি 54, প্লাস
ই প্লাস এফ জানি 13, আমাকে সি প্লাস ডিটা বার করতে হবে, সি প্লাস ডিটা বার করতে হবে, তাই তো? ঠিক আছে, তাহলে সি প্লাস ডিটা বার করার জন্য আমি এই দুটোকে আগে বিয়োগ করে দিই। এখানে ই প্লাস সি আছে, এখানেও ই প্লাস সি আছে, তাহলে এই ই প্লাস সি এর ভ্যালু যদি এটায় বসাই, ডি প্লাস 7 ইকুয়াল টু 36, ডি এর ভ্যালু আমার পেয়ে গেলাম কত, 29, তাহলে ডি আমি পেয়ে গেছি হচ্ছে 29, ডি আমি পেয়ে গেলাম কত, 29। আচ্ছা, ডি যদি আমি 29 পাই, আর কি করা যায় বলতো? সি প্লাস ডি এটা যদি বিয়োগ করে দিই, আচ্ছা ডি তো আমি 29 পেয়ে গেলাম, তাহলে 54 প্লাস 29 প্লাস 13 প্লাস সি বাই 6, সি এর ভ্যালুটা আমাকে খালি বার করতে হবে, সি এর ভ্যালুটা আমাকে খালি বার করতে হবে। সি এর ভ্যালুটা আমাকে খালি বার করতে হবে। ঠিকঠাক লিখলাম তো সব? সি ডি ই, ই আর এফ, ই আর সি, সবই তো ঠিক লিখেছি রে। সি দুবার হয়ে যাচ্ছে, হ্যাঁ সি দুবার হয়ে গেছে, ও হো হো হো, সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো আমি অলরেডি সি অবধি দিয়েই দিয়েছি, হ্যাঁ রাইট, এখানে তো আমি অলরেডি সি অবধি বারই করে নিয়েছি, 54, এটা আমি বার করেছি 54, ই প্লাস এফ আমি বার করেছি 13, তাহলে শুধু আমার ডিটা দরকার ছিল। হ্যাঁ, তাহলে ডি আমার চলে গেল কত, 29, তাহলে অ্যান্সার কত গো ভাই আমার? 9 3 12 আর 4 16 6, হাতে আছে 1 2 4 9 বাই 6, 6 16 96, 6 16 96। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। চলো নেক্সট। এটা বলো, এটা বলো। একদম, ভেরি গুড, n প্লাস 1/2, এটা বলো। একশো পর্যন্ত? ফার্স্ট বিজোড় সংখ্যা কি 1, লাস্ট বিজোড় সংখ্যা 99, অ্যাভারেজ হয়ে যাবে লাস্ট প্লাস ফার্স্ট বাই 2, 50। এটা আমরা করছি, তার আগে আমরা এটা করে নিই, এটা বলো। এটা বলো, অ্যাভারেজ অড নাম্বারস ফর্ম এত, 2 এত, একদম 113 ফ্রম 2 দেওয়া, 2 159, ফার্স্ট প্লাস লাস্ট বাই 2, 9 3 12 2, হাতে আছে 5 আর 6 আর 7, 272 মানে 136। এটা বলো।
হুম, এটা বলো। টিল মানে ইনক্লুডিং। বিটুইন বলেছে। একদম। বিটুইন মানে কি গো ভাই? এই দুটোকে ছাড়া না? বিটুইন মানে তো এদের মধ্যে। বিটুইন মানে তো মধ্যে। তাহলে ফার্স্ট সংখ্যা 106, লাস্ট সংখ্যা 146। 126। এটা বলো, এটা বলো। প্রথম 101টি কিরকম সংখ্যার গড় 102 এর সাথে সমান? প্রথম 101টি কিরকম সংখ্যার গড় 102 এর সাথে সমান? তাহলে আমরা জানি n খানা ন্যাচারাল নাম্বারের গড় হয়ে যায় n+1/2, n খানা অড নাম্বারের গড় হয়ে যায় n, ইভেন নাম্বারের গড় হয়ে যায় n+1। তাহলে 101 এর থেকে যদি গড় 102 হয়, অর্থাৎ সেটা তো 101+1 আছে, তাহলে n+1 এর ফরম্যাট, ইভেন নাম্বার। ভেরি গুড শ্রীপর্ণা, সবার আগে বলেছো। এটা বলো। একদম ফ্যান্টাস্টিক, অড, ভেরি গুড। চলো এইবার চলো আমরা আগের দিন যে মিডিল অঙ্কগুলো বললাম, সেই মিডিল অঙ্কগুলো আমরা একটু সুন্দর করে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করি। আগের দিন আমরা সুন্দর করে কিছু কিছু অঙ্ক করলাম না, যে নাম্বার অফ টার্মস ইভেন হলে এভারেজ কততম টার্ম হয়, নাম্বার অফ টার্মস অড হলে এভারেজ কততম টার্ম হয়, সেগুলো করলাম না। এবার আমরা সেইগুলোর ইউজ করে যে অঙ্কগুলো আছে সেগুলো আগে একটু ছোট্ট করে দেখে নিই। দেখো, 44টি ক্রমাগত বিজোড় সংখ্যার গড় 144, তাহলে সব থেকে বড় সংখ্যাটি কত? ফার্স্ট অফ অল, এই যে কনজিকিউটিভ অড নাম্বার, কনজিকিউটিভ অড মানে কি ভাই? পরপর অড। কনজিকিউটিভ অড মানে কি ভাই? পরপর অড। এবং যে কোনো সংখ্যা যদি পরপর ইভেন বা পরপর অড হয়, তাহলে তাদের মধ্যে গ্যাপ কত করে হয় গো? দেখো, কনজিকিউটিভ অড মানে হচ্ছে পরপর অড, মানে 1, 3, 5, 7, 11, 13, 15, 17, 101, 103, 105, 107 এরকম। তাহলে আমাদের গ্যাপ সবসময় 2 হচ্ছে না? সিমিলারলি কনজিকিউটিভ ইভেন দিলেও সেম, দেখো 2, 4, 6, 8, 102, 104, 106, 108, 1,02, 1,04, 1,06, 1,08, এরা হচ্ছে কনজিকিউটিভ অড। তাহলে গ্যাপ আমার 2 হচ্ছে না ভাই? তাহলে ভাই দেখো, ফার্স্টে আমাকে বলেছে 44টা কনজিকিউটিভ নাম্বারের এভারেজ হচ্ছে 144, তাহলে লার্জেস্ট সংখ্যা কত? ওকে, ফার্স্ট আমাকে একটা কথা বলো, এন যদি আমার ইভেন হয় তাহলে গড় আমার কি হয়? n/2th এবং n/2+1th, এই দুটোর মাঝখানে তো গড় থাকে। গড় আমার n/2th আর n/2+1, এই দুটো টার্মের মাঝখানে তো গড় থাকে, কারণ এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয় গড়। তাহলে ভাই দেখো, এই যে 144টা আছে, এই যে 144টা আছে, খেয়াল করো তো, এই 144-এর জাস্ট আগের টার্ম, অর্থাৎ 22nd টার্ম, এটা আমার কি? এটা হচ্ছে আমার এভারেজ। 22nd টার্ম সেটা আমাকে, আর 23rd টার্ম, এই দুটো টার্মের মাঝখানে আমার এভারেজটা আছে, কারণ যেহেতু n এর ভ্যালু 44, n/2 মানে 22nd, n/2+1 23rd, এই দুটো টার্মের মাঝখানে আমার 144 আছে।
এবার একটা কনসেপ্ট সবসময় মাথায় রাখবে, সংখ্যার গ্যাপ যত হয়, সংখ্যার গ্যাপ যত হয়, সংখ্যার সাথে অ্যাভারেজের গ্যাপ, সংখ্যার সাথে অ্যাভারেজের গ্যাপ তার হাফ হয়। সংখ্যার গ্যাপ যত হয়, সংখ্যার সাথে অ্যাভারেজের গ্যাপ তার হাফ হয়। কখন? যখন টোটাল নাম্বার অফ টার্মস ইভেন, যখন টোটাল নাম্বার অফ টার্মস ইভেন। কি বললাম? সংখ্যার গ্যাপ যত হয়, সংখ্যার সাথে অ্যাভারেজের গ্যাপ তার হাফ হয়। ধরো আমি এখানে আজকে 1, 3, 5, 7 চারখানা সংখ্যা নিয়েছি, নাম্বার অফ টার্মস ইভেন আছে। এটার অ্যাভারেজ কত? সেকেন্ড টার্ম আর থার্ড টার্মের গড়, অর্থাৎ 4। তার মানে অ্যাভারেজটা আসছে এখানে। দেখো, যখন আমার সংখ্যা টোটাল নাম্বার অফ টার্মস ইভেন, তখন সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ যত, সংখ্যার সাথে অ্যাভারেজের গ্যাপ তার অর্ধেক। সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ যত, সংখ্যার সাথে অ্যাভারেজের গ্যাপ তার অর্ধেক। এটা তখনই হবে যখন টোটাল নাম্বার অফ টার্মস ইভেন হবে। এবার তোমার প্রশ্ন হবে যে স্যার, যদি টোটাল নাম্বার অফ টার্মস অড হয় তখন কি হবে? যদি আমাদের টোটাল নাম্বার অফ টার্মস অড হয়, তাহলে সংখ্যার গ্যাপ এবং অ্যাভারেজের সাথে সংখ্যার গ্যাপ পরস্পর সমান হয়। সংখ্যার গ্যাপ এবং অ্যাভারেজের সাথে সংখ্যার গ্যাপ, এই দুটো আমার পরস্পর সমান হয়। কখন? যখন এটা অড হয়। তাহলে দেখো, এই দুটো কনসেপ্ট ইউজ করে আমরা কি সুন্দর এই অঙ্কটা করে ফেলবো। আমি জানি এরা হচ্ছে কনজিকিউটিভ অড নাম্বার এবং টোটাল নাম্বার অফ টার্মস আছে ইভেন। তাহলে ফার্স্ট আমি মাথায় রাখছি যে ভাই, আমার যদি কনজিকিউটিভ অড নাম্বার থাকে, সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ কত? 2 করে। সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ আমার কত? 2 করে। সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ যদি আমার 2 হয়, তাহলে অ্যাভারেজের সাথে সংখ্যার গ্যাপ কত করে হবে? 1 করে হবে না? অ্যাভারেজের সাথে সংখ্যার গ্যাপ কত করে হবে? 1 করে হবে না? অর্থাৎ আমার যদি মাঝখানের ভ্যালুটা 144 হয়, এর ঠিক পরের ভ্যালুটা হবে 145, আর এর ঠিক আগের ভ্যালুটা হবে 143। 22তম টার্মটা হবে 143, 23তম টার্মটা হবে 145। এবার আমাকে বলেছে সব থেকে বড় সংখ্যাটি কত। দেখো, আমার টোটাল ছিল 44টা টার্ম, 22তম টার্ম এটা, 23তম টার্ম এটা। তার মানে 44-এর থেকে আমি দুটো টার্ম পেয়ে গেছি, বাকি পড়ে আছে 42টা টার্ম। এই 42টা টার্ম তো দুটো জায়গায় সমানভাবে বিস্তৃত রে ভাই। এ পাশেও তো আমার 21টা টার্ম থাকবে, আর এ পাশেও তো আমার 21টা টার্ম থাকবে। স্যার কেন? কারণ এই দুটো টার্ম তো আমার মাঝখানে অবস্থিত। এই যে দুটো টার্ম, এই দুটো টার্ম তো আমার মাঝখানে অবস্থিত। অর্থাৎ এই টার্মের বাদিকেও যতগুলো টার্ম আছে, এই টার্মের ডান দিকেও ততগুলো টার্ম আছে। প্রত্যেক সাইডে আমার 21টা করে টার্ম। তাহলে প্রত্যেক সাইডে যদি আমার 21টা করে টার্ম হয়, খেয়াল করে দেখো ভাই, আমার এক একটা টার্মের গ্যাপ হচ্ছে 2 করে। এক একটা টার্মের গ্যাপ হচ্ছে 2 করে। তার মানে 21টা টার্মের গ্যাপ আমার টোটাল কত হবে? একটা টার্মের গ্যাপ 2 হলে 21টা টার্মের গ্যাপ হবে 42। তার মানে সব থেকে বড় সংখ্যাটা 145-এর থেকে 42 বেশি হওয়ার কথা। তাহলে সব থেকে বড় সংখ্যাটা কত গো? 187। সব থেকে বড় সংখ্যাটা কত? 187।
সিমিলারলি যদি সব থেকে ছোট সংখ্যাটা জিজ্ঞেস করতো কত আসতো, এক একটা টার্মের গ্যাপ 2 হলে 21টা টার্মের গ্যাপ হচ্ছে 42, অর্থাৎ এ পাশে আসছে মানে আমার 42 কমবে, তাহলে সব থেকে ছোট টার্মটা আমার কত, 143 মাইনাস 42 141, সরি 101। সুতরাং আমরা আগের দিন যেটা শিখেছিলাম তার উপর আরেক ধাপ আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে, যদি আমার টোটাল নাম্বার অফ টার্মস ইভেন থাকে তাহলে সংখ্যাগুলোর গ্যাপ এভারেজের গ্যাপ সংখ্যার গ্যাপের অর্ধেক হয়। এভারেজের সাথে সংখ্যার গ্যাপ সেটা সংখ্যাগুলোর গ্যাপের অর্ধেক হয়, এবং এটা সমান হয়ে যায় কখন, যদি টোটাল নাম্বার অফ টার্মস অড থাকে। এবার এই জিনিসটা আমরা যারা একটু ভাষা শিখেছি বা বুঝলাম, এটাই চলো আরো ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে আমরা যখন আরো এক্সাম্পল করব। দেখো আস্তে আস্তে আমরা যখন আরো এক্সাম্পল করব এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, average of 41 consecutive odd number is 49, what is the largest number? দেখো ফার্স্ট আমাকে বলো, যদি আমার টোটাল নাম্বার অফ টার্মস অড হয়, টোটাল নাম্বার অফ টার্মস অড হয়, তাহলে এভারেজ কততম টার্ম হয় গো, n+1/2th টার্ম হয় না? দেখো আমি কি করে পরপর করছি, আমার এভারেজ হয়ে যায় n+1/2th টার্ম, অর্থাৎ 41 + 1/2 42/2, 21তম টার্মটা আমার কি হচ্ছে, এভারেজ। 21তম টার্মটা আমার কি আসছে, এভারেজ। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 21st টার্ম, যেটা আমাকে দেওয়া আছে 49। এবার বোঝো, এটা তো আমার মাঝের টার্ম, তার মানে 41টা টার্মের মধ্যে একটা টার্ম পেয়ে গেলাম, বাকি থাকলো 40টা টার্ম। এই 40টা টার্ম তো দুপাশে সমানভাবে বিস্তৃত, এ পাশেও আমার 20টা টার্ম আছে, এ পাশেও আমার 20টা টার্ম আছে। কেন? কারণ এইটা তো আমার একদম মাঝের টার্ম হবে, এটা তো আমার একদম মাঝের টার্ম হবে। তাহলে এ পাশে 20টা টার্ম, এ পাশে 20টা টার্ম, 20 20 40, আর 21তম টার্ম নিয়ে 41টা টার্ম আমার কমপ্লিট। এবার আমাকে বলেছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার, এবার আমাকে বলেছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার। তাহলে আমার তো যেহেতু কনজিকিউটিভ অড নাম্বার দেওয়া আছে, এক একটা টার্মের গ্যাপ 2 করে, এক একটা টার্মের গ্যাপ যদি 2 হয়, 20টা টার্মের গ্যাপ আমার কত হবে, 20 × 2 40। তার মানে লার্জেস্ট সংখ্যাটা 49-এর থেকে 40 বেশি, তাহলে কত সেটা, 89। তাহলে সেটা কত, 89। ঠিক আছে, এই কনসেপ্টটা বা এই টাইপের অঙ্ক করার জন্য আগের দিনের কনসেপ্টটা দরকার ছিল। চলো আমরা এরকম টাইপের আরো একটা দুটো অঙ্ক করি, তাহলে আমরা পরিষ্কারভাবে ব্যাপারটা বুঝতে পারবো। দেখো, average of 9 consecutive positive integer is 63, find the product of the largest and smallest. ফার্স্ট আমি দেখছি 9 consecutive positive integer। দেখো এখানে আমার না ইভেন বলেছে না অড বলেছে, আমাকে বলেছে কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার, তার মানে কি পরপর সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো, অর্থাৎ সংখ্যাদের মধ্যে গ্যাপ আমার কত, 1 করে। এবার দেখো টোটাল যদি আমার হাতে 9খানা টার্ম থাকে, তার মানে n এর ভ্যালু 9, এভারেজ কততম টার্ম হবে, 9 + 1/2, ফিফথ টার্মটা হচ্ছে আমার এভারেজ, পঞ্চম টার্মটা হচ্ছে আমার কত, এভারেজ ফিফথ টার্ম, সেটা আমাকে কত দেওয়া আছে, 63। তার মানে 9টার থেকে যদি একটা টার্ম আমি পেয়ে যাই, বাকি থাকছে 8টা টার্ম, সেটা আমার দুদিকে সমানভাবে বিস্তৃত, এ পাশেও আমার 4টে টার্ম আছে, এ পাশেও আমার 4টে টার্ম আছে। এখন তো আমার প্রত্যেকটা টার্মের মধ্যে গ্যাপ 1, আমার যদি এখন প্রত্যেকটা টার্মের মধ্যে গ্যাপ 1 হয়, 4টে টার্মের জন্য গ্যাপ কত হবে, 4 × 1 4, অর্থাৎ একদম হাইয়েস্ট নাম্বারটা আমার কত হবে, 63-র থেকে 4 বেশি 67, আর একদম লোয়েস্ট নাম্বারটা কত হবে, 63-র থেকে 4 কম 59। তাহলে আমাকে বলেছে এই দুটোর
গুণফল কত, তাই তো, প্রোডাক্ট। তাহলে 59 ইন্টু 67, ডিজিটাল সাম লাগাও, 9 কাটলো, 6 এর সাথে 13 মানে আমার কত, ডিজিটাল সাম 4, তার মানে আমার আসছে 4 5 20, 20 মানে আমার ডিজিটাল সাম আসছে 2, তাহলে অ্যান্সারের ডিজিটাল সাম 2 হবে। ফার্স্ট অফ অল তো ইউনিট ডিজিট দিয়ে 7 নং 63 আমার এমনি চলে আসছে, তার মানে লাস্টে 5 ওয়ালা কোনো সংখ্যা অ্যান্সার আসবে না। তাহলে এবার আমায় দেখতে হবে ডিজিটাল সাম 2 কার আছে, 9 5 3 8, 8 3 11, অপশন 2 অ্যান্সার। কারণ 8 তো আসছে না, 8 5 13, 13 3 16 আর 3 21 মানে 3 চলে আসছে, এটা হবে না, 2 অ্যান্সার। অ্যান্সার আমার কত চলে আসছে, 2। আরো এরকম কয়েকটা অঙ্ক আমরা করে দিই, আরো এরকম টাইপের কয়েকটা অঙ্ক আমরা করি। দেখো, 4টে ক্রমাগত সংখ্যা যাদের গড় হচ্ছে 51, তাহলে আমার এখানে 4টে সংখ্যা আছে, পি কিউ আর এন্ড এস, এদের গড় আমাকে বলে দিয়েছে 51। তাহলে ফার্স্ট অফ অল যেহেতু আমার 4টে সংখ্যা আছে, 4 কনজিকিউটিভ ইভেন নাম্বার, তার মানে প্রত্যেকটা সংখ্যার গ্যাপ হচ্ছে আমার 2 করে। এবার দেখো, আমার যদি 4টে সংখ্যার গড় 51 হয়, তার মানে 51টা সেকেন্ড আর থার্ড টার্মের মধ্যে আছে, কারণ n/2, 4/2 মানে সেকেন্ড টার্ম, 4/2 + 1 মানে থার্ড টার্ম, এই দুটো টার্মের মাঝখানে আমার 51 আছে, দিস ইজ মাই 51। এবার আমরা কি জানি, ইভেন নাম্বার অফ টার্মস দেয়া থাকলে সংখ্যাগুলোর গ্যাপ যত হয়, এভারেজের সাথে সংখ্যার গ্যাপ তার অর্ধেক হয়। সংখ্যাগুলোর গ্যাপ যেহেতু 2, তাহলে এভারেজের সাথে পার্শ্ববর্তী সংখ্যার গ্যাপ কত করে হবে, 2 এর অর্ধেক 1 করে। তার মানে কিউ এর ভ্যালু আমার চলে আসছে 50, আর এর ভ্যালু 52, এটা চলে আসছে 54, এটা চলে আসছে 48। আমাকে কি বলেছে, পি আর এস এর গুণফল 48 ইন্টু 54, 48 ইন্টু 54, ইউনিট ডিজিট 4 8 32, অপশনে। পি আর এস এর গুণফল চেয়েছে। কালকের কনসেপ্টটা যদি কেউ ভালো করে পড়ে আসো, তাহলে এই অঙ্কগুলো আস্তে 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 বুঝতে পারবে। চলো সেম টাইপের আরেকটা অঙ্ক আমরা করে নিই, সেম টাইপের আরেকটা অঙ্ক আমরা করে নিই। 29টি ক্রমাগত জোড় সংখ্যা, কনজিকিউটিভ ইভেন নাম্বার, তার গড় নাকি বলে দিয়েছে 46, 446। তাহলে দেখো, 29টি মানে হচ্ছে টোটাল নাম্বার অফ টার্মস অড, তাহলে টোটাল নাম্বার অফ টার্মস যদি অড হয়, এভারেজ কততম টার্ম হবে, 15th টার্মটা হচ্ছে আমার এভারেজ, 15তম টার্মটা আমার কত হয়ে যাবে, এভারেজ, এবং সেটার ভ্যালু বলা আছে 446। তার মানে আমি যদি 29-এর থেকে একটা টার্ম পেয়ে যাই, বাকি থাকছে আমার 28টা টার্ম, এই 28টা টার্ম দু সাইডে 14টা করে ভাগ হবে, তার মানে এ পাশেও আমার 14টা টার্ম থাকছে, এ পাশেও আমার 14টা টার্ম থাকছে। আমাকে এবার কি বলেছে, প্রথম সংখ্যাটি এবং শেষের সংখ্যাটির মধ্যে পার্থক্য কত। দেখো, যেহেতু এরা কনজিকিউটিভ ইভেন নাম্বার, তাহলে সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ হচ্ছে 2 করে, সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ হচ্ছে 2 করে, তাহলে একটা সংখ্যার গ্যাপ যদি 2 হয়, 14টা সংখ্যার গ্যাপ কত আসছে, 56। তার মানে সব থেকে বড় সংখ্যাটা কত, 446 প্লাস 56, 6 6 12 2, 5 4 9 আর 1 10, 0 হাতে আছে 1, 502। আর সব থেকে ছোট সংখ্যাটা কত, 446 মাইনাস 56, 0 9 390। এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, তাদের মধ্যে গ্যাপ তাহলে কত চলে আসছে, 502 আর 390 এর বিয়োগ, 2 9 আর 1 10 হাতে আছে 1, 3 আর 1 4, 112। ওহো হো, 14 দুগুণে 28, তো আমি 56 কেন করে ফেললাম, সরি, এটা তো 14 দুগুণে 28,
সরি 14 দুগুণে 28, তাহলে 14 দুগুণে 28 যদি হয়, আমি এইটা দেখে নিয়েছি, 14 দুগুণে 28 যদি হয়, তার মানে আমার একটা সংখ্যা হয়ে যাচ্ছে 446 প্লাস 28, 8 6 14, 4 হাতে আছে 1, 4 আর 2 6 আর 1 7 আর 474, আরেকটা সংখ্যা হয়ে যাচ্ছে 446 মাইনাস 28, 8 আর 8 16 হাতে আছে 1, 418, তার মানে লার্জেস্ট আর স্মলেস্ট সংখ্যাটার বিয়োগফল কত বা গ্যাপ কত? 56। আঠাশ হবে, 28। আমি ভুল করে ওই 56টা দেখে করে দিয়েছিলাম। ঠিক আছে, এটা একটু চেষ্টা করো তো করার, তাহলে এটা একটু করার চেষ্টা করো তো। আটত্রিশটি জোড় সংখ্যার গড় এত, তাহলে সব থেকে ছোট এবং সব থেকে বড় সংখ্যাটির যোগফল কত? 38টি ক্রমাগত জোড় সংখ্যা, 38টি ক্রমাগত জোড় সংখ্যা। হ্যাঁ ভাই আমার, কখনো অ্যাভারেজ এন হয়, কখনো এন প্লাস ওয়ান হয়। অ্যাভারেজ এন হবে যদি অড হয়, আর এন প্লাস ওয়ান হবে যখন ইভেন হয়। ঠিক আছে, অ্যাভারেজ এন তখনই হবে যখন অড হয়, পরপর সংখ্যার দেয়া থাকবে, এবং অ্যাভারেজ এন হবে যদি অড হয়। তোমাকে বলে দেবে প্রথম এতগুলো অড নাম্বারের অ্যাভারেজ কত, প্রথম এতগুলো অড নাম্বারের অ্যাভারেজ কত, আর সিমিলারলি প্রথম এতগুলো ইভেন নাম্বারের অ্যাভারেজ এন প্লাস ওয়ান। ঠিক হবে পল্লবী, হবে, আস্তে আস্তে হবে, কোনো চাপ নেই। চলো আমরা আস্তে আস্তে করার চেষ্টা করি। 38টা কনজিকিউটিভ ইভেন নাম্বার আছে, তার মানে n বাই 2 19তম টার্ম, and n বাই 2 প্লাস 1 20তম টার্ম। এই 19তম এবং 20তম টার্মের মাঝখানে কে আছে? 167। ক্রমাগত জোড় মানে গ্যাপ হচ্ছে 2, তাহলে অ্যাভারেজের সাথে গ্যাপ আমার কত হবে? 1 করে। তাহলে এটা আমার চলে গেল 168, এটা আমার চলে গেল 166। এবার আমি যদি 38টার মধ্যে দুটো টার্ম পেয়ে যাই, বাকি থাকছে 36টা টার্ম, যেটা দু সাইডে সমান ভাগে ভাগ থাকবে, অর্থাৎ এই পাশে 18টা টার্ম থাকবে, এই পাশে 18টা টার্ম থাকবে। এক একটা টার্মের গ্যাপ হচ্ছে 2 নাম্বার, তাহলে 18টা টার্মের গ্যাপ আমার কত আসবে? 36। তাহলে এই সংখ্যাটা হবে 168 থেকে 36 বেশি, আর এই সংখ্যাটা হবে 166 থেকে 36 কম। তাহলে এটা আমার চলে গেল 8 6 14 4 হাতে আছে 1, 6 3 9 10 0 204। এটা আমার চলে গেল 130। তাহলে সব থেকে বড় এবং সব থেকে ছোট সংখ্যাটির যোগফল 4 3 3 334। ঠিক আছে, দেখো অডে আমার কম অ্যালফাবেট আছে, ইভেনে আমার বেশি অ্যালফাবেট আছে। তো খেয়াল রাখবে, যেখানে আমার কম অ্যালফাবেট আছে সেখানে এন হবে, যেখানে বেশি অ্যালফাবেট আছে সেখানে এক বেশি, অর্থাৎ এন প্লাস ওয়ান হবে। হয়ে গেল। চলো নেক্সট। একটাই কনসেপ্টটা, আচ্ছা ফার্স্টে আমরা এইটা করে নিই, এটা করিয়ে লাস্টে ওই কনসেপ্টটা করাবো। দেখো 5টি ক্রমাগত জোড় সংখ্যার গড় হচ্ছে m, পরের 5টি সংখ্যাও যদি যুক্ত করা হয় 10টি সংখ্যার গড় কত হবে?
অসম্ভব সুন্দর অঙ্ক, এবং আমরা এটা অসম্ভব সুন্দরভাবে করব। দেখো, 5টা আমার ক্রমাগত জোড় সংখ্যা আছে, 1 2 3 4 5, যার গড় হচ্ছে m। তাহলে 5টা সংখ্যার গড় যদি m হয়, m তো আমার মিডল নাম্বার, এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নেই। অড নাম্বার অফ টার্মস আছে, অ্যাভারেজ হয়ে যাবে মিডল নাম্বার, অর্থাৎ 5 + 1/2 থার্ড। দিস ইজ m। ঠিক আছে, যেহেতু আমার ক্রমাগত জোড় সংখ্যা বলেছে, তাহলে প্রত্যেকটা গ্যাপ হচ্ছে 2 করে, এখানে প্রত্যেকটা সংখ্যার গড় হচ্ছে আমার 2 করে। এবার আমাকে বলেছে যদি পরের 5টি সংখ্যাও যুক্ত করা হয়, দেখো এর পরের আরো 5টি সংখ্যা যুক্ত করেছে, অর্থাৎ 1 2 3 4 5, তাহলে 10টি সংখ্যার গড় কত হবে? এবার খেয়াল করে দেখো ভাই, যখনই আমার 10টা সংখ্যার গড় বার করতে বলেছে, 10টা সংখ্যার গড় আমার কোন কোন সংখ্যার গড়ের সাথে সমান? 10/2 অর্থাৎ 5, আর 10/2 + 1 অর্থাৎ 6। তার মানে আমার 10টা সংখ্যার গড় ফিফথ টার্ম 1 2 3 4 5, এই ফিফথ টার্ম আর সিক্স টার্মের গড়ের সাথে সমান হবে। 10টা সংখ্যার গড় আমার ফিফথ টার্ম আর সিক্স টার্মের গড়ের সাথে সমান হবে। ফিফথ টার্ম কত গো? এটা m হলে এটা m+2 হবে, এটা m+4 হবে, আর এটা m+6 হবে। তাহলে ফিফথ টার্ম m+4, এটা m+6, তার মানে আমার গড় কত হবে 10টা সংখ্যার? m+4 + m+6/2, 2m + 10/2, অর্থাৎ m+5। ঠিক আছে, নেক্সট এটা 7টি ক্রমাগত স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 7, পরের 3টি স্বাভাবিক সংখ্যা যদি যুক্ত করা হয়, তাহলে ওই 10টি সংখ্যার গড় k এর থেকে কত বেশি হবে? 7টি ক্রমাগত স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 7, 7টা সংখ্যা 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যার গড় যদি 7 হয়, কে কততম, এই কে হয়, কেটা কততম টার্ম গো? তাহলে 7টা সংখ্যার গড় যদি আমার কে হয়, কেটা কততম টার্ম? ফোর্থ টার্ম। ভেরি গুড অনন্যা, শ্রীপর্ণা, একদম ঠিক ভাই আমার। তাহলে 1 2 3 4 এই টার্মটা চলে গেল আমার কত? কে। এবার আমাকে কি বলেছে, যদি পরের 3টি সংখ্যা যুক্ত করা হয়, তাহলে 1 2 3, তাহলে আমাকে বলেছে 10টা সংখ্যার গড় কত বেশি হবে। তাহলে 10টা সংখ্যার গড় তো আমার ফিফথ টার্ম আর সিক্স টার্মের গড়ের সাথে সমান। ফিফথ টার্ম মানে হচ্ছে এটা, সিক্স টার্ম মানে হচ্ছে এটা। তাহলে ফিফথ টার্মটা আমার কত? আমাকে বলেছে কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, তার মানে প্রত্যেকটার গ্যাপ 1 করে। এটা যদি কে হয়, এটা হবে k+1, আর এটা হবে k+2। তাহলে এর অ্যাভারেজ কত গো ভাই? 2k+3, k+1 + k+2/2, অর্থাৎ k+1.5। তার মানে অ্যাভারেজ আমার কত? k+1.5। k+1.5 যদি হয়, এটার থেকে কত বেশি হচ্ছে? 1.5 বেশি হচ্ছে। ইভেন নাম্বার তাই 1 বাড়লো না, এখানে দেখাই আছে কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, সেই জন্য 1 করে করে বেড়ে গেল। তোমরা এখানে ডিরেক্টও ক্যালকুলেট করতে পারো যে এটার সাথে এর গ্যাপ আছে 1, যেহেতু এইখানে থাকছে গড়টা, তাহলে 0.5 বাড়বে, তাহলে 1 + 0.5 1.5। আমি ডাইরেক্ট ক্যালকুলেশনে ওরকম ভাবে গেলাম না, অনেকের বুঝতে অসুবিধা হবে, আমি ক্যালকুলেট করেই দেখিয়ে দিলাম যে ভাই এটার গ্যাপ হবে 1 + 1.5, তাহলে কত বেশি? 1.5 বেশি। হ্যাঁ ঠিক আছে ইশিকা, তাহলে ঠিক আছে। নেক্সট, আচ্ছা এবার আমরা এই কনসেপ্টটা একটু পড়ে নিই। এই কনসেপ্টটা হচ্ছে, ধরো n খানা সংখ্যার গড় a, n খানা সংখ্যার গড় a,
তাহলে এই n খানা সংখ্যার প্রতিটির সাথে x যদি যোগ করা হয়, প্রতিটির সাথে x যদি যোগ করা হয়, তাহলে আমার গড় হয়ে যায় a প্লাস এক্স, নতুন গড়। প্রতিটির সাথে x যদি বিয়োগ করা হয়, তাহলে আমার নতুন গড় হয়ে যায় a মাইনাস এক্স। প্রতিটির সাথে x গুণ হলে আমার নতুন গড় হয়ে যায় a ইন্টু এক্স, আর প্রতিটির সাথে x ভাগ হলে আমার নতুন গড় হয়ে যায় a বাই এক্স। এই জিনিসটা খালি মনে রাখো। ধরো তোমাকে বলেছে 10টা সংখ্যার গড় হচ্ছে 2, আমি প্রত্যেকটা সংখ্যার সাথে 4 যোগ করলাম, তাহলে নতুন গড় কত হবে? পুরনো গড়ের সাথে যেটা যোগ হয়েছে সেটা, অর্থাৎ 2 প্লাস 4 6। খালি একটাই এখানে কন্ডিশন, আমার কিন্তু প্রত্যেকটা নাম্বারের সাথে যোগ করতে হবে। আমি কোনো একটা নাম্বার যদি বাদ দিয়ে দিই তাহলে হবে না, প্রত্যেকটা নাম্বারের সাথে আমায় যোগ করতে হবে, না হলে হবে না। ঠিক আছে, এবার তাহলে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। স্যার কি ভালো করে বোঝার চেষ্টা করব? আমাকে এখানে বলা আছে 126 খানা সংখ্যার গড় 951, প্রতিটির সাথে 0.2 দিয়ে গুণ করা হলো। স্টেপ বাই স্টেপ করছি। তাহলে আমার যদি প্রতিটির সাথে 0.2 দিয়ে গুণ করা হয়, তাহলে আমার নতুন গড় হবে 951 ইন্টু 0.2। 2 1 2, 5 2 10 0, 18 আর 1 19, 190.2 হয়ে যাচ্ছে আমার নতুন গড়। এবার বলেছে প্রতিটির সাথে তারপরে 3.6 যোগ করা হয়েছে, তাহলে এখন আমার কারেন্ট গড় 190.2। এখন যদি প্রতিটির সাথে 3.6 যোগ করা হয়, তাহলে নতুন গড় আমার কত গো? 193.8। ঠিক আছে, আজকে এভারেজ এরা দুটো অঙ্ক করব। এ বি সি ডি ই 5টি ক্রমাগত বিজোড় সংখ্যা, তাহলে তাদের গড় কত? অসম্ভব ভালো অঙ্ক, অসম্ভব ভালো। আমাকে বলে দিয়েছে 5টি টোটাল ক্রমাগত বিজোড় সংখ্যা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সেগুলো কি দেওয়া আছে? এ বি সি ডি ই। তাহলে আমাকে একটা কথা বলো, 5টি সংখ্যা যদি হয়, টোটাল নাম্বার অফ টার্মস তো অড, তাহলে গড় কততম টার্মটা হবে? গড় আমার কততম টার্মটা হবে? তুমি বলবে স্যার গড় তো আপনার হয়ে যাবে 5 প্লাস 1/2, অর্থাৎ থার্ড টার্ম। আমি বলবো একদম ঠিক। থার্ড টার্ম মানে গড় আমার হওয়ার কথা কত? সি। গড় আমার হওয়ার কথা কত? সি। কিন্তু আমার কি অপশনে সি আছে? আমার তো অপশনে সি নেই ভাই। তাহলে কি হবে? দেখো, হয় এটার গড় সি হবে, না হয় এটার গড় হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই বাই 5। এই দুটোর মধ্যে যে কোনো একটা। এইটা তো আমার কোনো মতে হচ্ছে না, এটাও আমার কোনো মতে হচ্ছে না। তাহলে এই দুটোর মধ্যে আমি কি করে বুঝবো কোনটা হবে গড়? সেকেন্ডটা আমার হবে না, কারণ মাঝখানে গুণ চিহ্ন আছে আর আমার এখানে যোগ হয়, সেকেন্ডটা হওয়ার কোনো চান্সই নেই। পরেরটাও হবে না, কারণ 5 গুণ হবে না, 5 দিয়ে ভাগ হবে, পরেরটাও হওয়ার কোনো চান্সই নেই। তাহলে দেখো, আমার এগুলো তো ক্রমাগত বিজোড় সংখ্যা ভাই, এগুলো তো আমার ক্রমাগত বিজোড় সংখ্যা। ক্রমাগত বিজোড় সংখ্যা মানে প্রত্যেকটা সংখ্যার গ্যাপ কত গো? 2 করে না? ক্রমাগত বিজোড় সংখ্যা মানে প্রত্যেকটা সংখ্যার গ্যাপ তো 2 করে। তাহলে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটার গ্যাপ 2, এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটার গ্যাপ 2। তাহলে আমি কি বলতে পারি না যে ভাই যাহাই বি তাহাই a প্লাস 2? বলতে পারি তো, যাহাই বি তাহাই a প্লাস 2, কারণ এর থেকে বি এর গ্যাপ তো 2।
আবার যাহাই সি তাহাই তো a+4, কারণ দেখো এর থেকে সি এর গ্যাপ তো 2 আর 2 এর 4, তাহলে এর সাথে 4 যোগ করলে আমি সি পাবো। তাহলে গড় দেখছি হচ্ছে সি, এবং অপশনে আমার সি নেই, তো আমি দেখলাম যে ভাই এই তো a+4 তো আছে, এবং সি এর ভ্যালু তো a+4 এর সাথেই সমান, তাহলে 4 অ্যান্সার। তাহলে 4 অ্যান্সার। খুব সুন্দর অঙ্ক ছিল এই অঙ্কটা। লাস্ট, আজকের অ্যাভারেজের লাস্ট অঙ্ক যেটা হবে সেটা হচ্ছে এই কনসেপ্টটা, এবং এই কনসেপ্টটা তোমরা মনে রেখো, এটাকে বলা হয় ওয়েটেড অ্যাভারেজ। এটাকে বলা হয় ওয়েটেড অ্যাভারেজ। ওয়েটেড অ্যাভারেজ, এই অঙ্কগুলো না লোকজনদের অনেক ভুল করিয়ে দেয়, এই কনসেপ্ট বা এই অঙ্কগুলো লোকজনদের খুব ভুল হয়ে যায়। এই ওয়েটেড অ্যাভারেজ মানে কি ভাই, ধরো এন খানা সংখ্যার গড় হচ্ছে a1, আর n2 খানা সংখ্যার গড় হচ্ছে a2। যদি এরকম ঘটনা ঘটে থাকে না, তাহলে মাথায় রাখবে n1 প্লাস n2 খানা সংখ্যার গড়, সবকটার একসাথে গড়, সেটা আমাদের হয়ে যায় n1a1 প্লাস n2a2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে। ধরো তোমাকে বলেছে 3টে সংখ্যার গড় হচ্ছে 2 আর 4টে সংখ্যার গড় হচ্ছে 3, তাহলে 7টা সংখ্যার মোট গড় কত, এটা তোমায় জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি করে করতাম, যে ভাই 3টে সংখ্যার গড় যদি 2 হয়, 3টে সংখ্যার টোটাল হচ্ছে 3 ইন্টু 2 6। 4টে সংখ্যার গড় যদি 3 হয়, তাহলে 4টে সংখ্যার টোটাল হচ্ছে 4 ইন্টু 3 12। তাহলে আমার টোটাল 7টা সংখ্যার মোট হয়ে গেল 18। তাহলে 7টা সংখ্যার টোটাল যদি 18 হয়, 7টা সংখ্যার গড় হয়ে যাবে 18/7। দেখো এটাই এখানে রেপ্লিকেট করেছে। n খানা সংখ্যার গড় a1, এখানে আমি বলেছিলাম 3 খানা সংখ্যার গড় 2। n2 খানা সংখ্যার গড় a2, এখানে বলেছিলাম 4 খানা সংখ্যার গড় 3। আমরা কি করলাম, 3 এর সাথে 2 গুণ করলাম, 4 এর সাথে 3 গুণ করলাম, দুটোকে যোগ করলাম। এখানেও দেখো সেম করেছি, n1 এর সাথে a1 গুণ করলাম, n2 এর সাথে a2 গুণ করলাম, দুটোকে যোগ করলাম, এবং এটাকে আমরা ভাগ করেছি কত দিয়ে, যতগুলো সংখ্যা আছে তাদের যোগফল দিয়ে। এখানেও দেখো তাই হয়েছে, যতগুলো সংখ্যা আছে তাদের যোগফল দিয়ে ভাগ হয়েছে। এটাকে বলা হয় ওয়েটেড অ্যাভারেজ। এটা যদি n3 খানার গড় a3 দিয়েও বলে দেয়া হয়, তাহলে আমাদের যোগ n3a3 ডিভাইডেড বাই n2 ডিভাইডেড বাই প্লাস n3 হয়ে যাবে। এখানে দেখো কি বলেছে, এ বি সি ডি ই এফ জি এর জোড় সংখ্যা ক্রমাগত এবং জে কে এল এম এন ক্রমাগত বিজোড় সংখ্যা। তাহলে এদের মোট গড় কত, এটাও অসম্ভব ভালো একটা অঙ্ক। আমাদের বলেছে এদের মোট গড় কত। দেখো ফার্স্ট অফ অল 1 2 3 4 5 6 7, আমার যদি এখানে 7খানা সংখ্যা থাকে, তাহলে এই 7টা সংখ্যার গড় আমার কততম টার্ম হবে গো? এই 7খানা সংখ্যার গড় আমার কততম টার্ম হবে? তুমি বলবে স্যার এই 7খানা সংখ্যার গড় তো আপনার 7 + 1/2, 4th টার্ম হবে। 4th টার্ম যদি হয় তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমার ডি, এইটা হয়ে যাচ্ছে আমার গড়। তাহলে 7খানা সংখ্যার গড় চলে গেল ডি। জে কে এল এম এন টোটাল আছে 5টা সংখ্যা, এই 5টা সংখ্যার গড় আমার কত গো ভাই? তোমরা বলবে স্যার 5টা সংখ্যা মানে গড় হয়ে যাচ্ছে থার্ড টার্ম, থার্ডে আছে তো এল, তাহলে 5টা সংখ্যার গড় আমার এল। তাহলে দেখো এবার কি হয়েছে, আমাকে বলেছে সবকটার মোট গড় কত, অর্থাৎ 7খানা সংখ্যার গড় পেলাম ডি, 5খানা সংখ্যার গড় পেলাম এল। আমাকে বলেছে এই 7 আর 5 টোটাল 12খানা সংখ্যার গড় কত। কি হবে গো, 7খানা সংখ্যার গড় ডি, 5খানা সংখ্যার গড় এল, তাহলে 7খানা সংখ্যার টোটাল 7d, 5খানা সংখ্যার টোটাল 5l। তার মানে অ্যান্সার আমাদের চলে গেল 7d + 5l/12। 7d + 5l/12।
ঠিক আছে। এবার আমরা একটা লাস্ট অঙ্ক করে আজকের ক্লাস শেষ করব, কারণ এরপর আমার আবার অফলাইন আছে। লাস্ট এই অঙ্কটা করে আজকে আমরা ক্লাস শেষ করব। এবং এই অঙ্কটাতে কি বলেছে দেখো, কি অসম্ভব ভালো অঙ্ক। হুইচ ডিজিট ইজ মিসিং ইন দ্য অ্যাভারেজ অফ দ্য নাম্বারস এত। দেখো অনন্যা, একটা রিকোয়েস্ট করবো, তুমি একটু রেকর্ডেড ক্লাসটা দেখে নাও। আমার বিশ্বাস তুমি বুঝতে পারবে, কারণ তুমি যথেষ্ট ভালো স্টুডেন্ট। তোমার নেটওয়ার্ক চলে গেছিল বলেই তুমি ওটা ঠিক করে ক্যাচ করতে পারোনি। একবার দেখে নাও, অসুবিধা হলে কালকে তো আমি আবার আসছি, কালকে আমি করাবো আবার, ঠিক আছে, চাপ নেই। তো ভাই দেখো, আমাকে কি বলেছে, আমাকে বলেছে এই সংখ্যাগুলোর গড়ে কোন অঙ্কটি অনুপস্থিত আছে। তাহলে ভাই ফার্স্ট অফ অল এই সংখ্যাগুলোর গড় আমি কি করে বার করব? সংখ্যাগুলোর যোগফল, সাম অফ দ্য টার্মস ডিভাইডেড বাই নাম্বার অফ দ্য টার্মস। এবার আমাকে এর নাম্বার অফ দ্য টার্মস বার করতে হবে। কি করে বার করবো গো? দেখো প্যাটার্নটা বোঝো, প্যাটার্নটা বোঝো। প্যাটার্নটা হচ্ছে প্রথম টার্ম আছে একটা নয়, দ্বিতীয় টার্মে আছে দুটো নয়, তৃতীয় টার্মে আছে তিনটে নয়, চতুর্থ টার্মে আছে চারটে নয়। তাহলে এইখানে আমার কতগুলো নয় আছে গো? সেটা দেখলেই তো আমি বুঝে যাবো এটা কততম টার্ম। এখানে আমার যতগুলো নয় আছে সেটা দেখলেই তো আমি বুঝে যাব কতগুলো টার্ম, কারণ আমি দেখছি যততম টার্ম ততগুলো করে নয় আছে। প্রথম টার্মে একটা নয়, পরের টার্ম সেকেন্ড টার্ম সেখানে দুটো নয়, থার্ড টার্মে তিনটে নয়, চার্থ টার্মে চারটে নয়। তাহলে এখানে আমার কটা নয় আছে গো? 1 2 3 4 5 6 7 8 9, নখানা নয় আছে। তাহলে নখানা নয় যদি থাকে, এটা তো আমার নাইন্থ টার্ম। নখানা নয় যদি থাকে, এটা তো আমার নাইন্থ টার্ম। তাহলে টোটাল কতগুলো নয় আছে বা কতগুলো টার্ম আছে? টোটাল আমাদের 9টা টার্ম আছে। টোটাল আমাদের 9টা টার্ম আছে। তার মানে সাম অফ দা ডিজিট বা ডেটা ডিভাইডেড বাই নাম্বার অফ দা ডেটা ডিভাইডেড বাই 9। তাহলে এটা ভাগ করলে কত আসছে? 1 প্লাস 1 1 প্লাস 3টে 1 প্লাস 4টে 1 প্লাস ডট ডট ডট, নখানা 1 আছে এখানে। এবার এইটাকে বলা হয় সিরিয়াল সাম। এরকম জিনিস যখনই থাকে না, দেখো আমি খালি একটু যোগ করে প্যাটার্নটা বোঝাই। 1 প্লাস 11 কত হয়? 12। 1 প্লাস 11 প্লাস 111 এটা কত হয় দেখো তো? 111 প্লাস 12 মানে 123। 1 প্লাস 11 প্লাস 111 প্লাস 1111 এটা কত হয় দেখো তো? এখানে 123 প্লাস এটা মানে 1234। এটা শর্টে করার নিয়ম কি জানো তো? এটা শর্টে করার নিয়ম হচ্ছে, তুমি দেখবে ম্যাক্সিমাম কটা 1 আছে, তুমি দেখবে ম্যাক্সিমাম কটা 1 আছে, অ্যান্সার হয়ে যায় 1 থেকে শুরু করে তততম সংখ্যা। দেখো আমার এখানে ম্যাক্সিমাম কটা 1 আছে? 4টে। তো তাহলে অ্যান্সার হয়ে যাবে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত সবকটা সংখ্যা, 1 2 3 4। সিমিলারলি এইখানে দেখো ম্যাক্সিমাম কটা আছে? 1 3টে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত সবকটা সংখ্যা, 1 2 3। সিমিলারলি এটাই আছে কটা? দুটো। 1 থেকে শুরু করে 2 পর্যন্ত সবকটা সংখ্যা, 1 2। সিমিলারলি এইখানে আমার টোটাল কটা 1 আছে? তোমরা বলবে স্যার 9টা। তার মানে আমার অ্যান্সার কত চলে আসবে? 1 থেকে শুরু করে 9 পর্যন্ত সবকটা ডিজিট, অর্থাৎ এই পুরো সংখ্যাটার যোগফল আমার আসবে 1 2 3 4 5 6 7 8 9। এটা হয়ে যাচ্ছে এই পুরো সংখ্যাটার যোগফল। ঠিক আছে? 9টার বেশি যদি 1 থাকে একই রকম ভাবে করবে। 10টা টার্ম তাহলে 10 দিয়ে ভাগ হবে। এই সমস্ত অঙ্ক হাবিজাবি জিনিস দেবে না, একটা প্যাটার্ন মেনেই দেবে, না হলে কেউ করতে পারবে না এই অঙ্ক। বলো। তাহলে
আমার এর গড়ে আসছে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত সবকটা টার্ম, তাহলে কোন ডিজিটটা নেই গো? 0 নেই, তাহলে অ্যান্সার 0। অসম্ভব ভালো অঙ্ক এটা, এটা মাথায় রেখে দিও। রেল বা এসএসসি তে কিন্তু এই অঙ্কটা এখন খুব ফেমাস। ঠিক আছে, 1 থেকে শুরু করে এই 9, 99 এই সব দিয়ে অঙ্ক। ঠিক আছে, চলো। না, ব্যাংকের এক্সামের কোশ্চেন প্যাটার্ন পুরো আলাদা হয়। ঠিক আছে, চলো তাহলে 0 ইজ দা কারেক্ট অ্যান্সার। ওকে, এই চলে গেল আজকের সমস্ত অঙ্ক। এবার তোমাদের আমি পিডিএফটা বানিয়ে দিই। চলো, টোটাল 20টা অঙ্ক করেছি আজকে আমরা, এবং অ্যাভারেজের অর্ধেক অঙ্ক আমরা করে ফেলেছি। 40 না 41টা অঙ্ক আছে পুরো অ্যাভারেজের, তার মধ্যে অর্ধেক অঙ্ক আজকে আমরা ডান করে ফেললাম। আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের তো 2 তারিখ ক্লাসটা হয়নি, সেই 2 তারিখের ক্লাসটা কালকে নেব আমি সেম টাইমে। 2 তারিখের ক্লাসটা আমি কালকে নেব সেম টাইমে, ঠিক আছে? যদি আমি দেখি যে কালকে আমি নিতে পারছি না, আমি দুটো অপশনই বলে দিচ্ছি, যদি আমি দেখি যে কালকে আমি নিতে পারছি না, তাহলে আমি সেটা নেক্সট উইকের কোনো একটা দিনে নিয়ে নেব। ঠিক আছে, এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। তো আজকে আমি গেলাম ভাই, কি বলবো ভাই সোমনাথ, তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। যদি আমি কালকে নিতে পারি তাহলে কালকেই নিয়ে নেব, যদি আমি একান্ত কালকে নিতে না পারি তাহলে নেক্সট দিন। ঠিক আছে ভাই আমার, চলো টাটা ভাই, সবাই ভালো থেকো, আসছি।